জীব জগৎকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের আক্ষরিক অর্থে যে দুইটা ধরনের কথা চিন্তা হবে, একটা হচ্ছে কি প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ। ঠিক তেমনই ভাবে হচ্ছে কি 384 থেকে 322 খ্রিস্টাব্দের দিকে গ্রিক দার্শনিক আর অ্যারিস্টটল জীবজগৎকে এরকম দুইটা ভাগে ভাগ করেন, একটা নাম দিয়ে যান হচ্ছে কি প্রাণী জগৎ আর একটা নাম হচ্ছে উদ্ভিদ জগৎ। তো জীব জগৎ হচ্ছে তখন পর্যন্ত দুই রাজ্যে বিভক্ত। পরবর্তীতে 1860 সালে একটা নতুন রাজ্য এসে যুক্ত হয় এবং সেই রাজ্যটার নাম দেওয়া হয় প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা রাজ্যে আমরা কাদেরকে পাই? প্রতিষ্ঠা রাজ্যে হচ্ছে যত এককোষী প্রাণী ছিল তাদেরকে দিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠাতে। এবং পরবর্তীতে তারও ঠিক পরে 1950 সালের দিকে এই প্রতিষ্ঠার থেকে ব্যাকটেরিয়া যারা ছিল, অর্থাৎ প্রতিষ্ঠার মধ্যে আমরা পাচ্ছিলাম কাদের? শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, তাদের মধ্যে থেকে ব্যাকটেরিয়াটাকে আলাদা করে আরেকটা কিংডম দিয়ে দেওয়া হয়, তার নাম দেওয়া হয় মনেরা। তাহলে 1950-এ এসে আমাদের কিংডম হয়ে যায়, আমাদের লিভিং ওয়ার্ল্ডের কিংডম হয়ে যায় চারটা। এবং কারা কারা? একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রোটিস্টা, একটা হচ্ছে প্লান্টি এবং আরেকটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। তারপরে 1969 সালের দিকে এসে এই যে আমাদের প্লান্টির মধ্যে থেকে ফানজাই যারা অর্থাৎ ছত্রাক যারা তাদেরকে আবার আলাদা করে একটা রাজ্য দিয়ে দেওয়া হয়। তাহলে তখন 1969 এসে আমাদের রাজ্য হয়ে যায় পাঁচটা, পঞ্চরাজ্যভুক্ত। ঠিক আছে, এই পাঁচটা রাজ্যের মধ্যে তাহলে তারা কারা? আবার পড়ি, মনেরা, প্রোটিস্টা, নতুন করে কে আসলো? ফানজাই, তারপর প্লান্টি, এরপর হচ্ছে অ্যানিমেলিয়া। এর তার এক বছর পরে 1970 সালে আমাদের যে মনেরা রাজ্য ছিল, মনেরা রাজ্যে কারা ছিল? ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে আবার একটা ধরন বা টাইপ আবিষ্কার হয় যে যে সকল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে আহ পেপটিডোগ্লাইকান নিহিত, অর্থাৎ পেপটিডোগ্লাইকানটা আছে, তাদেরকে নাম দেওয়া হয় আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া। এবং এই আর্কিয়া যারা তাদেরকে পুরো একটা আলাদা কিংডমই দিয়ে দেওয়া হয়, তাদের কিংডমটার নাম দেওয়া হয় আর্কি ব্যাকটেরিয়া। আর যে সকল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান নেই, পেপটিডোগ্লাইকান আছে, তাদেরকে নাম দেওয়া হয় নরমালি ব্যাকটেরিয়া। তাহলে 1970 সালে এসে কিংডম হয় কয়টা? 6টা। কি কি? একটা হচ্ছে মনেরা তখন আর থাকে না, মনেরা ভেঙে গিয়ে তখন নাম হয় হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া বা ইউ ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে ফানজাই, তারপরে প্রোটিস্টা, এরপরে প্লান্টি, এরপরে হচ্ছে অ্যানিমেলিয়া। কিন্তু আধুনিক জীবজগতের শ্রেণীবিন্যাস যদি বলা হয় তাহলে সেটাকে বিবেচনা করা হয় যে পঞ্চ রাজ্যভুক্ত বা 5 কিংডম ছিল 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার যেটা করেছেন সেটাকে। কারণ আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের পর্যালোচনার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সেই ক্লাসিফিকেশন সেইভাবে না আনলেও চলবে। ব্যাকটেরিয়া মনেরা, আমরা যদি আর্কি ব্যাকটেরিয়া বা ইউ ব্যাকটেরিয়া পর্যন্ত চিন্তা না করে ব্যাকটেরিয়াকে মনেরাতেই রেখে দেই তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবং সেই জন্য আধুনিক শ্রেণী বিন্যাসে বিজ্ঞানী আর এইচ হুইটেকার যে শ্রেণী বিন্যাসটা করে 5 কিংডম, সেটাই হচ্ছে গৃহীত হয়। এবং পরবর্তীতে বিজ্ঞানী মার্গলিস আর এইচ হুইটেকারের এই শ্রেণীবিন্যাসটিকে আরো গুছিয়ে হচ্ছে কি দুইটা সুপার কিংডমে ভাগ করে, দুইটা সুপার কিংডমে নিয়ে আসে। তাহলে পুরো লিভিং ওয়ার্ল্ডটাকে হচ্ছে কি বিজ্ঞানী মার্গুলিস এবং আর.এইচ হুইটেকারের বিন্যাসকরণের ছক অনুযায়ী যদি আমরা দেখি তাহলে পুরো লিভিং ওয়ার্ল্ড হচ্ছে দুটি সুপার কিংডমে বিভক্ত। সুপার কিংডম একে আছে কে? সুপার কিংডম একে আছে হচ্ছে প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2 রাখা হয়েছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার কথা থেকে বোঝা যাচ্ছে যে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। ঠিক আছে, তাহলে প্রোক্যারিওটা সুপার কিংডমে যারা হচ্ছে কি প্রোক্যারিওটিক তারা থাকবে, আর ইউক্যারিওটা সুপার কিংডমে যারা হচ্ছে ইউক্যারিওটিক তাদেরকে রাখা হয়েছে। তাহলে প্রোক্যারিওটিক যে সকল প্রাণী তাদের মধ্যে পড়ে হচ্ছে কি মনেরা। তাহলে সুপার কিংডম একের আন্ডারে আছে হচ্ছে কি যে কিংডমটা, সেই কিংডমটা হচ্ছে মনেরা। আর ওইদিকে আমার ইউক্যারিওটা সুপার কিংডমের আন্ডারে বাকি যে চারটা সেগুলো রয়েছে, যেমন প্লান্টি, তারপর অ্যানিমেলিয়া, ফানজাই, তারপর প্রোটিস্টা, এরা সবাই হচ্ছে ইউক্যারিওটিক, তাই এদেরকে ইউক্যারিওটা সুপার কিংডমে দিয়ে দাও। তাহলে এইখানে আমার যে প্রোক্যারিওটার আন্ডারে পাওয়া একটা সুপার কিংডম আর ওইদিকে আমার ইউক্যারিওটার আন্ডারে পাওয়া
চারটা কিংডম। তাহলে আমার সুপার কিংডম হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার, ঠিক আছে। এটাকে বলা হয় আর.এইচ. হুইটেকার এবং মার্গুলিসের জীবজগতের শ্রেণীবিন্যাস। সেই অনুযায়ী সুপার কিংডম পাচ্ছি 2টা আর কিংডম পাচ্ছি 5টা। পরবর্তীতে এই প্লান্টি যে কিংডমটা, সেটার আবার 2টা ডিভিশন আছে। প্লান্টি কিংডমটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে কি ট্রাকিওফাইটা। এই 2টা ডিভিশনে ভাগ করা হয়েছে। ব্রায়োফাইটার আন্ডারে আবার একটা ফাইলাম ব্রায়োফাইটাই, আর 3টা ক্লাস আছে। আর ট্রাকিওফাইটার যে আমাদের ডিভিশন, সেটার আন্ডারে আবার 8টা ফাইলাম আছে। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু জীবজগতের বিন্যস্তকরণের ক্ষেত্রে আধুনিক জীবজগতের শ্রেণী বিন্যাস যেটা বলবো সেটা হচ্ছে কি এই বিজ্ঞানী মার্গুলিস হুইটেকারের শ্রেণী বিন্যাসটাকে ধরা হয়। আর শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলতে গেলে আমাদের যার কথা খেয়ালে আসবে তিনি হচ্ছেন কি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাই না? কিন্তু জীবজগতের শ্রেণীবিন্যাসকে আসলে 3 ভাগে দেখা হয়, মানে 3টা ধরন আছে। এবং সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস। উদ্ভিদ শ্রেণীবিন্যাস এটা হচ্ছে কি 3টা ধরনে বিভক্ত। একটা হচ্ছে কৃত্রিম উদ্ভিদ শ্রেণীবিন্যাস, আরেকটা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ শ্রেণীবিন্যাস এবং আরেকটাকে আমরা বলি জাতিজনী উদ্ভিদ শ্রেণীবিন্যাস। এখন কৃত্রিম শ্রেণীবিন্যাস যেটা, সেটাকে বলা যায় আর্টিফিশিয়াল প্ল্যান্ট ক্লাসিফিকেশন। সেটাকে কিভাবে করা হয়েছে, জীবসমূহের মধ্যে বা উদ্ভিদ সমূহের মধ্যে এক বা একাধিক বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা করা হয়, অর্থাৎ বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস, বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা হয় সেটাকে বলা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। যেরকম হচ্ছে কি থিওফ্রাস্টাস, তারপরে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তারা যে বিন্যাস গুলো করে গিয়েছে সেগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস। আর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কাকে বলে? তাহলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা ন্যাচারাল শ্রেণীবিন্যাস হচ্ছে যে জীব সমূহের মধ্যে বা উদ্ভিদ সমূহের সামগ্রিক অঙ্গসংস্থানিক সাদৃশ্যতার ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস করা হয়। যেমন বিজ্ঞানী বেনথাম হুকার, ঠিক আছে, 2 বিজ্ঞানীর নাম, একজন হচ্ছেন বেনথাম এবং আরেকজন হচ্ছেন কি হুকার। এই 2জন মিলে যে শ্রেণীবিন্যাসটা করেছেন সেটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আর জাতিজনী শ্রেণীবিন্যাস হচ্ছে যেটাকে ইংলিশে বলা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। সেটাকে বলা হয় হচ্ছে উৎপত্তিগত শ্রেণীবিন্যাস। উৎপত্তিগত শ্রেণীবিন্যাস যখন আমরা করি, মানে উৎপত্তিগত দিক থেকে যখন আমরা জীবসমূহকে বিন্যস্ত করি, সেটা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এগুলো আমরা যে 3টা টাইপ করলাম, এই 3টা টাইপ কার জন্য প্রযোজ্য? উদ্ভিদের ক্লাসিফিকেশনের জন্য। অর্থাৎ প্ল্যান্ট ক্লাসিফিকেশন 3টা টাইপ বিদ্যমান, তার মধ্যে আর্টিফিশিয়াল, ন্যাচারাল আর ফাইলোজেনেটিক আমরা জানলাম। এখন এই যে থিওফ্রাস্টাস এবং ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসকে আমরা কি বলছি? আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন বলছি। কেন বলছি? বিজ্ঞানী থিওফ্রাস্টাস উদ্ভিদকে তার বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ কিছু এক বা একাধিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 4 রকমের বিন্যাস দেখিয়ে গিয়েছেন। এটা হচ্ছে কি বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তিনি কি বলেছেন? তিনি হচ্ছে কি 4টা শ্রেণীর কথা বলেছেন। 4টা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ট্রি, আরেকটা শ্রেণী বলেছেন হচ্ছে শার্প, আরেকটা হচ্ছে এটাকে কি বলা যায়, এটাকে বলে আন্ডার শার্প, আর আরেকটা হচ্ছে হার্ব, ঠিক আছে। হার্ব থেকে কিন্তু আমরা পরবর্তীতে হার্বাল শব্দটার সাথে পরিচিত। এখন এই ট্রি বলতে আমরা কি বুঝি? ট্রি বা বৃক্ষ। ট্রি আমরা বাংলা ভাষায় আসলে গাছ, উদ্ভিদ, বৃক্ষ সব এক মনে করি, কিন্তু বায়োলজির ক্ষেত্রে বিষয়গুলো একটু ভিন্ন। তো ট্রি বা বৃক্ষের সংজ্ঞা হচ্ছে যে সকল উদ্ভিদ একক কাণ্ড বিশিষ্ট এবং কাষ্ঠ এবং বহু বর্ষজীবী, তাদেরকে বলা হচ্ছে ট্রি। যে কোনো বড় বৃক্ষ যদি আমরা চিন্তা করি, যে কাষ্ঠল এবং একক কাণ্ড বিশিষ্ট। আর যাদেরকে শার্প বলা হচ্ছে তাদের বাংলা করলে আসবে গুল্ম। শার্প মানে গুল্ম। গুল্ম কারা?
গুল্ম হচ্ছে যারা কাষ্ঠল কিন্তু তারা একক কাণ্ড বিশিষ্ট না, তারা হচ্ছে কি শাখা প্রশাখা বিদ্যমান, তাদেরকে বলা হচ্ছে গুল্ম। আর আন্ডার শার্প যারা, তারা হচ্ছে কি ছোট গুল্ম, সহজ কথায়। আর হার্ব যাদেরকে বলি তারা মূলত কাষ্ঠল হয় না, তাদের কাণ্ডগুলো হয় নরম প্রকৃতির। তো এরা হচ্ছে হার্ব। এই যে ক্লাসিফিকেশনটা, এটা কার ছিল? এটা ছিল থিওফ্রাস্টাস, বিজ্ঞানী থিওফ্রাস্টাস ক্লাসিফিকেশন, এবং সেটা একটা আর্টিফিশিয়াল। পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াসও যে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনটা আমাদের দেখিয়েছেন, সেটাকে কিন্তু আমরা বর্তমান সময়ে আধুনিক শ্রেণীবিন্যাস হিসেবে গণনা করি বা আধুনিক শ্রেণীবিন্যাস হিসেবে গ্রহণ করেছি। সেটা ক্যারোলাস লিনিয়াস কি করেছেন? ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কি একটা কিংডম, তারপরে থাকবে কি একটা কিংডমের আন্ডারে ডিভিশনের পরে থাকবে হচ্ছে ক্লাসের পরে অর্ডারের পরে ফ্যামিলির পরে জেনাস, তারপরে কি স্পেসিস, অর্থাৎ বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, তারপরে হচ্ছে কি প্রজাতি। এইভাবে যে আহ বিন্যস্তকরণটা করেছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সেটাকে আমরা বলছি আধুনিক শ্রেণীবিন্যাস। ঠিক আছে? এবং শ্রেণীবিন্যাসের এই যে 7টা ধাপ, এই প্রত্যেকটা ধাপ বা এককে বলা হচ্ছে ট্যাক্সন। শ্রেণীবিন্যাসের প্রতিটি এককে কি বলা হয়? ট্যাক্সন। এই ট্যাক্সন ভিত্তিক বা ট্যাক্সন ট্যাক্সোনমিক যে শ্রেণীবিন্যাস, তার জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় আধুনিক শ্রেণীবিন্যাসের জনক। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার একটি বইয়ে প্রায় সব উদ্ভিদের নামকরণ করে যায়, এবং সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টারাম। আর বিজ্ঞানী বেনথাম হুকার যে প্রাকৃতিক শ্রেণী বিন্যাসটা করে যান, আমরা যেটা কি বলছিলাম ন্যাচারাল শ্রেণী বিন্যাস, সেটা হচ্ছে বেনথাম এবং হুকার একটা বইয়ে উল্লেখ করেন। সেই বইটার নাম হচ্ছে জেনেরা জেনেরা প্লান্টারাম বইয়ে বিজ্ঞানী বেনথাম এবং হুকারও কিন্তু একটা শ্রেণী বিন্যাস করে যায়। সেটা কি? বিজ্ঞানী বেনথাম এবং হুকারের মতে জীবজগৎ হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া এবং আরেকটা হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে কারা? ক্রিপ্টোগ্যামিয়া হচ্ছে যারা বীজহীন অপুষ্পক উদ্ভিদ, তারা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। আর ফ্যানেরোগ্যামিয়া হচ্ছে যারা বীজ, মানে যাদের বীজ আছে এবং যারা সপুষ্পক, তারা হচ্ছে কি ফ্যানেরোগ্যামিয়া। তো ক্রিপ্টোগ্যামিয়ার আবার হচ্ছে 3টা ক্লাস আছে। একটা হচ্ছে কি থ্যালোফাইটা, আরেকটা হচ্ছে ব্রায়োফাইটা, এবং আরেকটা হচ্ছে টেরিডোফাইটা। থ্যালোফাইটা কারা? থ্যালোফাইটা হচ্ছে যে সকল উদ্ভিদের দেহ, কাণ্ড, পাতা, মূল কোনো কিছু পৃথক করা যায় না, যাদের ভ্রূণ তৈরি হয় না, তারপরে কি যাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু নেই, তারপরে জনন কোষ হচ্ছে এককোষী, তাদেরকে বলা হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা আবার 2 রকমের হয়। একটাকে বলা হয় হচ্ছে অ্যালজি আর একটা হচ্ছে ফানজাই। অ্যালজি হচ্ছে শৈবাল আর ফানজাই হচ্ছে কি ছত্রাক। আর ওইদিকে হচ্ছে কি ব্রায়োফাইটা কি যাদের হচ্ছে দেহ, কাণ্ড, ফুল, পাতা কিছুই আলাদা করা যাচ্ছে না, কিন্তু ভ্রূণ তৈরি হচ্ছে। তারপরে কি ভাস্কুলার টিস্যু নেই, এবং এদেরকে বলা হচ্ছে কি ব্রায়োফাইটা। আর ওইদিকে আমাদের আছে হচ্ছে টেরিডোফাইটা হচ্ছে কি যাদের ভ্রূণ, মূল, পাতা, কাণ্ড এগুলোকে আলাদা করা যায়, এবং যারা হচ্ছে কি ভ্রূণ তৈরি করতে পারে, যাদের হচ্ছে কি ভাস্কুলার টিস্যু আছে এবং জননাঙ্গ হচ্ছে বহুকোষী। ঠিক আছে? এরা হচ্ছে কারা? এরা হচ্ছে টেরিডোফাইটা। তাহলে থ্যালোফাইটা ব্রায়োফাইটার মধ্যে আমি যদি লক্ষ্য করি, তাদের দুজনেরই হচ্ছে কি ভাস্কুলার টিস্যু নেই, এবং তারা দুজনেই হচ্ছে কি মানে মূল, পাতা, কাণ্ড কিছু আলাদা করা যাচ্ছে না, শুধুমাত্র একজন হচ্ছে কি ভ্রূণ তৈরি করতে পারে এবং একজন করতে পারে না। যে পারে তাকে বলে ব্রায়োফাইটা, যে পারে না তাকে বলে থ্যালোফাইটা। আর টেরিডোফাইটার পার্থক্য এখানে যে ও এই ভ্রূণ তৈরি করার পাশাপাশি ওর ভাস্কুলার টিস্যু আছে, একই সাথে সে কি করতে পারে, সে হচ্ছে দেহ, মূল, পাতা, কাণ্ড সব আলাদা করা যায়। এগুলো সব ছিল কার কার আন্ডারে? ক্রিপ্টোগ্যামিয়া, যে তার আন্ডারে। আর তার ওইদিকে আমার হচ্ছে কে ছিল? ওইদিকে ছিল ফ্যানেরোগ্যামিয়ার আন্ডারে কি আছে? ফ্যানেরোগ্যামিয়ার আন্ডারে আবার 2টা ক্লাস। তাদের একটা হচ্ছে কি জিমনোস্পার্মি, এবং আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। জিমনোস্পার্মি হচ্ছে যে যারা গর্ভাশয় নেই, যাদের ফল হয় না,
কিন্তু বীজ আছে তারা হচ্ছে জিমনোস্পার্মিয়া। অ্যাঞ্জিওস্পার্মিয়া হচ্ছে যাদের গর্ভাশয় আছে, যাদের ফলও হয় এবং যারা কি বীজও ধারণ করে তাদেরকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মি। অ্যাঞ্জিওস্পার্মি আবার হচ্ছে কি দুই রকমের হয়, একটা হচ্ছে আহ একটা হচ্ছে ডাইটিলিডিস ডাইটিলিডনিস আর একটা হচ্ছে যে মনোক্টিলিডনিস। ঠিক আছে, ডাইটিলিডনিস হচ্ছে কি যাদের বীজপত্র দুইটা হয়, আর মনোক্টিলিডনিস হচ্ছে কি যাদের বীজপত্র একটা হয়। তাহলে এটা ছিল কি বিজ্ঞানী বেন্থাম এবং হুকারের শ্রেণী বিন্যাস অনুযায়ী মত। আর এটা ছিল হচ্ছে আমাদের কি প্রাকৃতিক বা ন্যাচারাল যে ক্লাসিফিকেশন উদ্ভিদের সেটা। আর ওইদিকে আমরা পড়লাম কি থিওফ্রাস্টাসের, তারপরে হচ্ছে ক্যাওলাস লিনিয়াসের, তাদের শ্রেণীবিন্যাস জেনেছি, তাদের গুলো কি ছিল আর্টিফিশিয়াল ছিল। এবার আমরা জানবো হচ্ছে কি আমাদের দ্বিপদ নামকরণ বা বর্তমানে যে আধুনিক জীববিজ্ঞানের প্রত্যেকটা জীবের একটা আলাদা নামকরণের পদ্ধতি থাকে সেটা সম্পর্কে। তো সেটা জানার আগে আমাদের আমাদের জানা হয়েছে কি বর্তমানে আধুনিক জীব জগতের শ্রেণীবিন্যাস, আধুনিক জীব জগতের শ্রেণীবিন্যাসের পরে আধুনিক শ্রেণীবিন্যাসের ধাপগুলো যে কিভাবে সেগুলো করা হয়। এখন আধুনিক শ্রেণীবিন্যাসের নামকরণের পদ্ধতির সাথে সম্পর্কিত হচ্ছে প্রজাতি। প্রজাতি কাকে বলে? প্রজাতিকে মূলত বলা হয় মৌলিক শ্রেণীবিন্যাসের একক। প্রজাতি হলো কি শ্রেণীবিন্যাসের মৌলিক একক। আচ্ছা, শ্রেণীবিন্যাসের মৌলিক একক তাহলে কাকে বলা হচ্ছে? বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন হচ্ছে কি স্পেসিস। এবং প্রজাতি তাহলে কাকে বলে? প্রজাতি বলে হয় হচ্ছে যে কি বলে বৈশিষ্ট্যের বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব। বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকে বলা হচ্ছে কি প্রজাতি। প্রজাতিকে আক্ষরিক অর্থে বলা হয় যে একদল জীব যারা সম্ভাব্য রূপে ইন্টারব্রিড করে নিজেদের মধ্যে উর্বর সন্তানাদি উৎপন্ন করতে সক্ষম। সম্ভাব্য রূপে নিজেদের মধ্যে ইন্টারব্রিড করে কি করবে? ফার্টাইল অফস্প্রিং তৈরি করবে, উর্বর সন্তানাদি উৎপন্ন করতে সক্ষম। তাদেরকে কি বলা হয়? প্রজাতি বলা হয়। এটাকে বলা হয় কি বায়োলজিক্যাল স্পিসিস। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট বলা হয়। এখন আমাদের যে বায়োনোমিয়াল নোমেনক্লাচার বা দ্বিপদ নামকরণ যে বিষয়টা, সেটা কোথা থেকে আসছে? বিজ্ঞানী ক্যাওলাস লিনিয়াস করেছেন। বিজ্ঞানী ক্যাওলাস লিনিয়াস কি করেছেন? প্রত্যেকটা জীবের যে গণনাম আছে তার গণনামের শেষে তার প্রজাতির নামটাকে যুক্ত করে দিয়েছে। অর্থাৎ সেই নামের মধ্যে তাহলে দুটা পদ পাবো, আর এই দুটা পদ থেকে কি বলা হচ্ছে? এটাকে দ্বিপদী নামকরণ বায়োনোমিয়াল নোমেনক্লাচার বলছে। এবং এইভাবে ক্যাওলাস লিনিয়াস এখন মারা গেছে, কিন্তু প্রত্যেকটা জীবের যে এখন নামকরণ, ঠিক আছে, করা হয়। নতুন একটা জীব তৈরি হয়েছে, সেই জীবেরও তো একটা নামকরণ করতে হবে। এই কাজ বা এই দায়িত্ব যারা পালন করে তারা কারা? তারা হচ্ছে আইসিবিএন। আইসিবিএন হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা এবং আইসিবিএন এর পুনরূপ কি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। তারা শুধু নামকরণের কাজেই করে আসে। এই আইসিবিএন বোটানিক্যাল নোমেনক্লাচার এটা পরবর্তীতে তারা দেখে যে প্লান্ট থেকে আলাদা করে দেওয়া হয়েছে কাকে? ফানজাইকে। পরবর্তীতে প্লান্ট থেকে আলাদা করে দেওয়া হয়েছে কাদেরকে? অ্যালজিকে, মানে ছত্রাক শৈবালকে তারা উদ্ভিদ থেকে আলাদা করেছে। তাই পরবর্তীতে আইসিবিএন এইটা হচ্ছে নাম নাম পাল্টে হয় আইসিএন। আইসিএন এর পুনরূপ কি? আইসিএন এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লাচার ফর অ্যালজিস, ফানজাই এন্ড প্লান্টস। ঠিক আছে, তাহলে আমার কোয়েশ্চেনে যদি আইসিএন বা আইসিবিএন বলে আমি খেয়াল করে সেটা পূর্ণরূপটা লিখবো। আর এই ছিল হচ্ছে আমাদের কি বলে আমাদের বায়োলজি যে আবুল হাসানের বইটা আছে সেটার প্রথম অধ্যায় শুরুর আগে কিছু কনসেপ্ট বা জীববিজ্ঞান শুরু করার আগে জীববিজ্ঞানের জীব জগৎ সম্পর্কে, তার শ্রেণীবিন্যাস সম্পর্কে সম্যক একটা ধারণা।